আপনারা কি হরর সিনেমা দেখতে পছন্দ করেন? তাহলে আজকের এই মুভিটি আপনাদেরই জন্য। আমরা আজকে যে গল্পটি আলোচনা করতে চলেছি সেটা একটা হরর সিনেমা, যেখানে ডেভিলের জন্য কাজ করা লং লেগস নামের পুতুল নির্মাতা মেয়েদের পুতুল উপহার দিয়ে পুরো পরিবারকে ধ্বংস করে। এই রোমাঞ্চকর গল্পে লি এবং তার মায়ের ভয়ঙ্কর রহস্য উন্মোচন হয়। জানতে চাইলে এই ভিডিওটিতে সঙ্গে থাকতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর যেহেতু আমরা আজকে একটি সাইকোলজিক্যাল হরর মুভি আলোচনা করতে চলেছি যার নাম লং লেগস। এই মুভিটি সম্প্রতি মুক্তি পেয়েছে এবং এই ছবিটি বছরের সবচেয়ে ভয়ের সিনেমা হিসেবে উল্লেখ করা হচ্ছে। চলুন তাহলে আর কোনো বিলম্ব না করে গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় 1974 সালে, যেখানে আমরা একটি ছোট মেয়েকে দেখি যার বাড়ির সামনে একটি গাড়ি এসে থামে। যখন মেয়েটি গাড়ি দেখতে বাইরে যায়, কিন্তু তখন গাড়িতে কেউই থাকে না। এরপর সেই মেয়েটিকে কেউ বাড়ির পেছন থেকে ডাক দেয়, তাই সে দ্রুত সেই জায়গায় যায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই পরের মুহূর্তে একটি লোক মেয়েটির পিছন থেকে এসে দাঁড়িয়ে পড়ে এবং সে একটা ভয়ঙ্কর ভাবে তাকে বলে, তোমার জন্মদিন আসছে। লোকটির মুখ পুরোপুরি দেখানো হয় না, তবে তার ত্বক খুবই সাদা ছিল, যেখানে তার শরীরে কোনো রক্তই ছিল না। তাকে দেখে এটাই মনে হচ্ছিল। এরপর গল্প কিছু বছর এগিয়ে যায়। একটি ঘরে অনেকগুলো FBI এজেন্টদের দেখা যায়, যারা একটি অপরাধীকে ধরার প্রস্তুতি নিচ্ছে। এখানে আমরা মুভির প্রধান চরিত্র লি হার্কারকে দেখতে পাই। লি তার সহকর্মী এজেন্টের সাথে ওই অপরাধীকে খুঁজতে যায়। সেখানে সে একটি এলোমেলো বাড়ি দেখে। কিছু অদ্ভুত অনুভব হয় তার। সে তার সহকর্মীকে বলে যে ওই অপরাধী নিশ্চয়ই এই বাড়িতেই আছে। লির সহকর্মী বিষয়টি হালকা ভাবে নেয় এবং ভয় না পেরে সে বাড়ির দরজা নক করে। ঠিক সেই সময় অপরাধীটি দরজা খুলে দেয় এবং FBI এজেন্টকে গুলি করে দেয়। অর্থাৎ লির সন্দেহ পুরোপুরি ঠিক ছিল। লি ভয় পেয়ে বাড়িতে ঢুকে অপরাধীকে গানের মুখে আত্মসমর্পণ করতে বলে এবং সে আত্মসমর্পণও করে দেয়। এরপর আমরা লিকে একটি পরীক্ষার মধ্যে দেখতে পাই, যেখানে জানতে পারি লি কিছু সাইকিক ক্ষমতা রয়েছে এবং যা তাকে জানিয়ে দেয় যে অপরাধী কোন বাড়িতে রয়েছে। এরপর লি তার সিনিয়র এজেন্ট কার্টার এবং এজেন্ট ব্রাউনের সাথে একটি গাড়িতে বসে থাকে। তারা তাদের গাড়ি একটি বাড়ির বাইরে থামিয়ে দেয়। সিনিয়র কার্টার জানায় যে এই বাড়িতে একটি সুখী পরিবার বাস করত, যার মধ্যে ছিল বাবা, মা এবং তাদের দুটি সন্তান। কিন্তু হঠাৎ একদিন তার বাবার কিছু একটা হয় এবং সে তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করে এবং তারপর নিজেও মারা যায়। গত 30 বছরে এমনই 10টি পরিবার হত্যা করা হয়েছে, যেখানে প্রত্যেকবারই বাবার কিছু হয়ে যায় এবং সে সবাইকে হত্যা করে। এই পরিবারের বাড়ি থেকে একটি চিঠি পাওয়া যায়, যেখানে কিছু কোড লেখা থাকে এবং সব চিঠির শেষে এক নাম ছিল, সেটি হলো লং লেগস। সকল চিঠির লেখার ধরনও এক ছিল, মানে লং লেগস নামের কেউ ছিল যিনি এই পরিবারগুলির পিতাদের সাথে কিছু করতেন, যার ফলে তারা পাগল হয়ে নিজেদের পরিবারের সদস্যদের হত্যা করতেন এবং পরে নিজেকেও হত্যা করতেন। FBI আজ পর্যন্ত জানে না যে লং লেগস কে বা কি। তারা চাইছিল যে লি এই কেসটি সমাধান করুক, কারণ হয়তো তার সাইকিক ক্ষমতা দিয়ে তার কিছু তথ্য তারা জানতে পেতে পারে। এখন লি দেখতে পায় যে এই পরিবারের মধ্যে একটি কমন বিষয় ছিল, যা হলো প্রতিটি পরিবারে একটি 9 বছরের মেয়ে ছিল, যার জন্মদিন 14 তারিখেই হতো। লি সকল প্রমাণগুলির আবার যাচাই করে, যেখানে সে জানতে পারে যে চিঠির লেখক লং লেগস পরিবারের হত্যার সময় ওই বাড়িতেই ছিলই না। হঠাৎ কেউ এমন ছিল যিনি লং লেগসকে এই কার্যগুলোতে সাহায্য করছিল। যাই হোক, কার্টার কিছুটা বেশি মদ্যপান করেছিল, তাই লি তাকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। সেখানে সে কার্টারের স্ত্রী আনা এবং তার মেয়ে রুবির সাথে পরিচিত হয়। রুবি লিকে তার ঘর দেখায় এবং তাকে তার আসন্ন জন্মদিনের পার্টির জন্য আমন্ত্রণ জানায়। তারপর লি বাড়িতে ফিরে আসে। সে তার মাকে ফোন করে এবং কথা বলে, যেখানে আমরা জানতে পারি যে লির জন্মদিন আসতে চলেছে। হঠাৎ বাড়ির দরজা জোরে নক করে হয়। লি দেখতে পায় কিছু সেখানে নেই। পরে লি যখন বাড়ির জানলা দিয়ে বাইরে তাকায়, তখন সে বাইরে একটি ছায়া দেখতে পায়। লি নিজের বন্দুক নিয়ে বাইরে যায়, কিন্তু ছায়া সেই সময় সেখান থেকে গায়েব হয়ে যায়। তবে তারপর কাউকে সে তার বাড়ির ভেতরে দেখতে পায় এবং লি যখন আবার বাড়িতে ফিরে আসে, তখন
তখন সেখানে কেউই থাকে না, শুধুমাত্র একটি চিঠি থাকে যার উপর লেখা ছিল যে এই চিঠি 14 জানুয়ারির আগে খুলবেন না। কিন্তু লি তবুও সেই চিঠি খুলে ফেলে, যার মধ্যে হ্যাপি বার্থডে লেখা ছিল এবং একই কোড ছিল, অর্থাৎ এই চিঠিটি লংলেগস রেখে গেছে। এখন লি সেই কোডগুলো ডিসিফার করতে শুরু করে। তখন লি এজেন্ট কার্টারকে একটি নতুন ক্রাইম সিনে ডাকেন, যেখানে লংলেগস একটি নতুন পরিবারকে হত্যা করেছে। এই পরিবারটির মৃত্যু 1 মাস হয়ে গেছে এবং যখন তাদের দেহ ভয়ানকভাবে পচে গেছে। এই পরিবারেও একটি 9 বছর বয়সী মেয়ে ছিল, যার 14 তারিখেই জন্মদিন ছিল। যা শুনে কার্টার একটু টেনশন অনুভব করতে শুরু করে। যাই হোক, লি এখন তার মাকে ফোন করে জানায় যে সে কিছুদিন ব্যস্ত থাকবে, তাই তারা সরাসরি তার জন্মদিনের দিনই দেখা করবে। লি আর তার মা কথা বলছিল। সেই সময় লির মা তাকে জিজ্ঞাসা করে যে সে প্রতিদিন প্রার্থনা করে কিনা, কারণ প্রার্থনাই আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করতে পারে। এতে লি বলে যে হ্যাঁ আমি জানি, আর এই বলে সে ফোন কেটে দেয়। লি আবার কেস সমাধানের জন্য বসে পড়ে। লি সব হত্যার তারিখগুলো ক্যালেন্ডারে মার্ক করে। তখন সে একটি উল্টো ত্রিভুজের চিহ্ন দেখে যা শয়তানের সাথে যুক্ত ছিল। এই প্যাটার্নটি সম্পূর্ণ করতে একটি তারিখ অনুপস্থিত ছিল, যা ছিল 13 তারিখ, অর্থাৎ আসন্ন 13 তারিখে লংলেগস আবার একটি নতুন পরিবারকে হত্যা করতে চলেছে। এইসব তথ্য লি এজেন্ট কার্টারকে জানায় এবং তাকে বলে যে লংলেগস তার চিঠিতে একটি জিনিস বারবার লিখেছিল, যে তার ক্যামেরা পরিবারের হত্যা করতে সবথেকে বেশি ভালো লেগেছে। ক্যামেরা পরিবার বহু বছর আগে নিহত হয়েছিল, যেখানে ক্যারিয়েনের বাবা তার পুরো পরিবারকে হত্যা করেছিল এবং বাড়িতে আসা একজন পুরোহিতকেও হত্যা করেছিল। কিন্তু ক্যারিয়েন বেঁচে গিয়েছিল কারণ সে সেই সময় স্কুলে ছিল এবং বর্তমানে সে একটি মানসিক হাসপাতালে আছে। এরপর তারা ক্যামেরা পরিবারের ফার্ম হাউসে যায়। কিছু সময় খোঁজার পর তারা একটি কফিন পায়, যার ভেতরে একটি পুতুল থাকে যা ক্যারিয়েনের মতো দেখতে ছিল। পুতুলটি পরীক্ষা করার পর তারা জানতে পারে যে এটি হাতে তৈরি করা হয়েছে এবং পুতুলের মাথায় একটি ধাতুর বলও পাওয়া যায়। এই বল থেকে কিছু কম্পন বের হচ্ছিল, যার ফলে লি কিছু ভিশন দেখতে পায়, যেখানে সে কিছু সাপকে দেখতে পায়। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা লংলেগসকে এই পুতুল তৈরি করতে দেখি। অন্যদিকে লংলেগস একটি দোকানে কিছু জিনিস কিনতে যায়, যেখানে সে অদ্ভুত আচরণ করছে এবং দোকানের কাউন্টারে বসে থাকা মেয়েটির জন্মদিনও জানতে চায়। তারপর সে আবার তার গাড়িতে উঠে কোথাও চলে যায় এবং গাড়িতেই গলা ফাটিয়ে সে চিৎকার করে। এরপর তারা ক্যারিয়েনের সাথে মানসিক হাসপাতালে দেখা করতে যায়, যেখানে তারা জানতে পারে যে ক্যারির অবস্থা গত 20 বছরেও খারাপ ছিল এবং সেটা খুবই খারাপ ছিল। সে কোনো প্রশ্নের উত্তরই দিত না এবং প্রতিক্রিয়াও দেখাতো না। কিন্তু গতকাল কিছু আলাদা ঘটেছে। 20 বছরে প্রথমবার ক্যারির সাথে কেউ দেখা করতে এসেছিল এবং এরপর থেকে ক্যারি হঠাৎ সুস্থ হয়ে উঠেছে এবং কথা বলতে শুরু করেছে। এখানে একটি অদ্ভুত ব্যাপার ছিল যে তিনি গতকাল ক্যারির সাথে দেখা করতে এসেছিলেন। তিনি তার নাম রেজিস্টারে লি হারকার লিখে গেছেন, কিন্তু লি তো আজই এখানে প্রথম এসেছে। সম্ভবত গতকাল লংলেগসই এখানে এসেছিল এবং ক্যারিকে সুস্থ করে গেছে। লি এখন ক্যারির সাথে দেখা করে এবং কিছু প্রশ্ন করে। এবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিভাবে ক্যারির বাবা প্রথমে পুরোহিতকে হত্যা করেছিল এবং পরে তার স্ত্রীকে। এই ফ্ল্যাশব্যাক আমরা পুতুলের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি, যা তাদের বাড়িতে ছিল। লি ক্যারিকে জিজ্ঞাসা করে গতকাল তার সাথে কে দেখা করতে এসেছিল। ক্যারি বলে যে সে ওই ব্যক্তিকে কখনোই ভুলবে না, সে যে কোনো কিছু করতে প্রস্তুত। যদি সে বলে লিকে মেরে ফেলো, তবে ক্যারি তাকে তৎক্ষণাৎ মেরে ফেলবে। যদি সে বলে জানলা থেকে লাফ দাও, তবে ক্যারি আনন্দের সাথে লাফ দেবে। ক্যারি এটি মেন ডাউনস্টেয়ার সম্পর্কে কথা বলে, যার পরিচয় পরে জানা যাবে। লি এখন ক্যারির সাথে সেই পুতুল সম্পর্কে প্রশ্ন করে। ক্যারি বলে যে পুতুল সম্পর্কে সবকিছু ভুলে গেছে, যেমন তুমি ভুলে গেছো। এরপর লি কার্টারের সাথে
দেখা করে এবং বলে যে সম্ভবত সেই পুতুলগুলির মধ্যে কিছু আছে যা হত্যার জন্য ব্যবহার করা হয়। কিছু সংস্কৃতি অনুযায়ী জাদু এবং মন্ত্রের জন্য এটি ব্যবহার করা হয়, কিন্তু কার্টার এসবের উপর বিশ্বাস করে না এবং লি থেকে জানতে চায় কিভাবে লংলেগস লির নাম জানতে পারলো এবং তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে। এরপর কার্টার বলে যে সে লির ফাইল চেক করেছে এবং লির মার সম্পর্কে কিছু তথ্য পেয়েছে। সে জানে যে তোমার মা তোমার 9ম জন্মদিনের একদিন আগে একজন লোকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। সেই লোকটি লম্বা এবং তার ত্বক সাদা ছিল, কিন্তু লি কিছুই মনে করতে পারে না। তাই কার্টার লিকে তার মায়ের কাছে পাঠায়। পরের দৃশ্যে লিকে তার মায়ের বাড়িতে দেখা যায়, যেখানে তার মা বেশ অদ্ভুত আচরণ করছিল। তার মা লিয়ের থেকে জানতে চায় যে সে এখনো প্রার্থনা করে কিনা, যার উত্তরে লি অস্বীকার করে দেয় কারণ প্রার্থনা তাকে ভয় দেখায়। এই কথা শুনে তার মা হেসে ওঠে এবং বলে, তুমি ঠিক বলেছো, প্রার্থনা কোনোই কাজ করে না। এরপর সে রান্না করে কিছু খাবার তৈরি করতে শুরু করে এবং সেই সময় লি বেসমেন্ট থেকে একটি পোকাকে বের হতে দেখে। এরপর আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা লি এবং তার মাকে দেখি। সিনেমার শুরুতে যে মেয়েটিকে দেখানো হয়েছিল সেটি ছিল লি হারকারি। লি এখন তার মায়ের কাছে তার 9ম জন্মদিন এবং সেই লোকটার ব্যাপারে জানতে চায় যে তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু লির মা এ বিষয়ে কথা বলতে এড়িয়ে চলে, যেন সে সবকিছু জানে কিন্তু বলতে পারছে না। সে শুধু বলে যে তার জন্মদিনের দিনের সব জিনিসগুলো সে তার ঘরে রেখে দিয়েছে, আর এই কারণে লি এখন তার ঘরে চলে যায়, যেখানে সে একটি বাক্স পায় যার মধ্যে তার ছবি ছিল এবং সেগুলোর মধ্যে সে সেই লম্বা পাযুক্ত লোকটির ছবিও খুঁজে পায়। যেদিন লম্বা পাযুক্ত লোকটি লিয়ের সাথে দেখা করতে এসেছিল, সেদিন তার মা সেখানে এসে তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কে এবং আমার মেয়ের সঙ্গে কেন কথা বলছো। এই কথায় লম্বা পাযুক্ত লোকটি গান গিয়ে তাকে বলে যে তুমি আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দাও, নয়তো আমি বারবার তোমার বাড়িতে আসবো। এখন যখন লি লম্বা পাযুক্ত লোকটির ছবিটি পেয়ে গেছে, সে তার নিয়ে দ্রুত কার্টারের কাছে যায় এবং যার কারণে পুলিশ অবশেষে লম্বা পাযুক্ত লোকটি অর্থাৎ লংলেগসকে ধরতে পারে। অফিসাররা তার সঙ্গে প্রশ্নোত্তর করে এবং তার নাম জানতে চায়, যেখানে সে তার নাম ডেল কোবেল বলে এবং সে বলে যে তাকে লি হারকারের সাথে দেখা করতে হবে। এরপর সে লির জন্য হ্যাপি বার্থডে গান গাওয়া শুরু করে। হ্যাপি বার্থডে গানের শেষে এজেন্ট ব্রাউনি বলেন যে তারা সেই লংলেগস লোকটিকে জিনিসপত্রের সঙ্গে একটি নোটবুক পেয়েছে, যাতে অনেক অদ্ভুত জিনিস লেখা রয়েছে। এর মানে সেই লম্বা পাযুক্ত লোকটি ডেভিলের পূজা করে, যা করা আমেরিকায় সম্পূর্ণ বৈধ, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই যে যা দেখে এটি প্রমাণিত হতে পারে যে লম্বা পাযুক্ত লোকটি সেই হত্যাগুলোর জন্য দায়ী। কার্টার বলে তারা লংলেগসকে ধরে ফেলেছে, তাই এখন ভয়ের কিছু নেই, কিন্তু লি বলে যে এখনো লংলেগসের একটি সাথী বাইরে ঘুরে বেড়াচ্ছে, যার সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। আর সেই ত্রিভুজটি সম্পূর্ণ হতে শুধুমাত্র 13 তারিখের দরকার ছিল, আর আজই সেই 13 তারিখ, অর্থাৎ লংলেগসের সাথী আজ কোনো না কোনো পরিবারকে কাউকে নিশ্চয়ই হত্যা করবে। এরপর লি লংলেগসের সাথে দেখা করতে যায় এবং তার ছোটবেলার কিছু ঘটনা মনে পড়ে যায়, যেখানে লংলেগস বলেছিল যে সে মিস্টার ডাউনস্টিয়ার্স এর বন্ধু। লি লংলেগসের সাথে দেখা করে এবং তার সাথীর সম্পর্কে জানতে চায় এবং একই সাথে জানতে চায় মিস্টার ডাউনস্টিয়ার্স কে। লংলেগস বলে এই ব্যাপারে তুমি তোমার মায়ের কাছে জানতে চাইছো না কেন, এবং সে বেশ কিছু সূত্র দেয় যার সম্পর্কে আমরা পরে জানতে পারবো। লি বলে এসবের সাথে আমার মায়ের কি সম্পর্ক, তিনি তো কিছুই জানেন না। যাই হোক, শেষ পর্যন্ত লংলেগস হেল স্যাটার অর্থাৎ শয়তানের জয়ধ্বনি নিয়ে তার মাথা জোরে জোরে টেবিলে আঘাত করতে থাকে, যার ফলে তার নাক এবং চোয়াল ভেঙে যায় এবং সে সেখানেই মারা যায়। এদিকে কার্টার জানায় যে ক্যারি অ্যানও মানসিক হাসপাতাল থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। এরপর লি এবং এজেন্ট ব্রাউনি লি এর মায়ের কাছে লংলেগ সম্পর্কে জানতে যায়। লি একা বাড়ির ভেতর যায়, কিন্তু তার মা সেখানে ছিল না, কারণ তিনি
এজেন্ট ব্রাউনের পেছনে ছিলেন, যিনি লক্ষ্য করেন যে লি এর মা ছাড়া আরো একটি গাড়ি সেখানে রাখা ছিল, যা লংলেগস এর গাড়ি ছিল। আর তখনই একটি শটগান দিয়ে লির মা এজেন্ট ব্রাউনিকে হত্যা করেন। লি গুলি চলার শব্দ শুনে জানলা দিয়ে বাইরে তাকায় এবং সেই দৃশ্য দেখে সে স্তম্ভিত হয়ে যায়, কারণ তার মা এজেন্ট ব্রাউনিকে শটগান দিয়ে উড়িয়ে দিয়েছিল। লি যখন তার বাড়ির বাইরে আসে, তার মা একটি পুতুলের দিকে শটগান তাক করে দিচ্ছিলেন। তিনি লিকে বলেন, তুমি তাকে ধরে ফেলেছো, এখন সে মুক্ত এবং তুমিও। এতটুকু বলে লিয়ের মা শটগান চালান, যার ফলে পুতুলের মাথা থেকে কিছু কালো ধোঁয়া বেরিয়ে আসে এবং একই রকম ধোঁয়া লিয়ের মাথা থেকেও বেরিয়ে আসে, যার ফলে তিনি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে পুরো গল্পটি প্রকাশিত হয়। লংলেগস আসলে একজন পুতুল নির্মাতা যে শয়তানের জন্য কাজ করে। সে শয়তানকেই মিস্টার ডাউনস্টেয়ার্স বলে ডাকে। সেদিন সে লিকে একটি পুতুল দিতে এসেছিল এবং সেই পুতুলের কারণেই লি তার শৈশবের কিছুই মনে করতে পারে না। এখন শয়তান লিকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু লি এর মা শয়তানের সাথে একটি চুক্তি করেন যে যদি শয়তান তার মেয়েকে বাঁচিয়ে রাখে তবে লি এর মা লংলেগসকে সাহায্য করবে। অর্থাৎ লি এর মা এতদিন লংলেগসের সাথে ছিলেন। লংলেগস বিভিন্ন মেয়েদের জন্য বিভিন্ন পুতুল তৈরি করত এবং লি এর মা একজন নানের বেশে বিভিন্ন বাড়িতে যেতেন। তিনি সেই পরিবারগুলোকে বলতেন যে তাদের মেয়ে চার্চ থেকে একটি পুতুল জিতেছে এবং চার্চের নাম শুনে কেউ সন্দেহ করত না। সেই পুতুলগুলোর ভিতরে শয়তানের আত্মা বাস করত, যা সেই পরিবারের পিতাকে দূষিত করত। এরপর সেই পিতা পুরো পরিবারকে হত্যা করত এবং শেষে নিজেকেও মেরে ফেলতো। আর সেই সব বাড়িতে যে লংলেগসের চিঠি পাওয়া যেত সেটিও লি এর মাই রেখে যেতেন। লংলেগস সেই বাড়িগুলিতে না গিয়েও সেই মানুষগুলোকে খুব সহজেই মেরে ফেলতে পারত, যা সে শয়তানের উদ্দেশ্যে বলি দিতে পারে। যাই হোক, এখন ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং লি এর চোখ খোলে সেই জায়গায় যেখানে লংলেগস পুতুল তৈরি করত, এবং সেই জায়গা অন্য কোথাও নয় বরং তার বাড়ির বেসমেন্টই ছিল, যেখানে লংলেগস অনেক বছর ধরে থাকছিল। তখন লির কাছে একটি ফোন কল আসে, যেখানে একটি অশুভ ডেমনিক কণ্ঠে তাকে বলে, তুমি রুবির জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য দেরি করে ফেলেছো। তখন লি এর মনে পড়ে যে আজ কার্টারের মেয়ের জন্মদিন, অর্থাৎ এজেন্ট কার্টারের পরিবারই ডেভিলের পরবর্তী শিকার। তাই সে দ্রুত লংলেগসের গাড়িতে উঠে কার্টারের বাড়িতে পৌঁছায়। লি যখন কার্টারের বাড়ির ভেতরে পৌঁছায় তখন দেখে তার মা আগেই সেখানে উপস্থিত ছিল এবং রুবির মতো দেখতে একটি পুতুলও সেখানে রাখা ছিল। কার্টার এবং তার স্ত্রী খুব অদ্ভুত আচরণ করছিল, কারণ পুতুল ইতিমধ্যে তার উপর প্রভাব ফেলতে শুরু করেছিল। তারপর তারা দুজনেই কিচেনে কেক আনতে যায়, যেখানে কার্টার একটি ছুরি দিয়ে তার স্ত্রীকে হত্যা করে। এরপর সে রুবিকে মারতে এগিয়ে যায়, কিন্তু লি বাধ্য হয়ে কার্টারকে গুলি করে মেরে ফেলে। এসব থেকে লি এর মা তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে এবং রুবিকে মারতে এগিয়ে যায়, কারণ সে পুরোপুরি ডেভিলের দাসীতে পরিণত হয়েছিল। কিন্তু লি তার নিজের মাকেই গুলি করে হত্যা করে এবং এরপর সেই পুতুলটিকে গুলি করতে চায়, কিন্তু তার বন্দুকের গুলি সেখানেই শেষ হয়ে যায়। লি রুবিকে দ্রুত সেখান থেকে নিয়ে চলে যেতে বলে, কিন্তু সে নিজেই পুতুলটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যেন পুতুলটি তাকে পুরো কারাপ্ট করে ফেলেছে। এবং এর সাথে সাথেই একটা রহস্যের মধ্যে দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়। সিনেমার শেষে একটা সিনে আমরা আবারও লংলেগসকে দেখি, যে হেলস স্যাটার্ন বলে একটা অদ্ভুত হাসির সাথে এই সিনেমাটি শেষ করে। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করুন, কমেন্টে আপনাদের সাজেশন বলতে পারেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পের সাথে। ধন্যবাদ।